আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি সিরাজুল মুনিরা। শুরুতেই জানিয়ে দিব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও ৮ জনকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড। বরগুনায় শিশু রবিউল হত্যার দায়ে একমাত্র আসামি মিরাজের ফাঁসির আদেশ। ফরাসউদ্দিনের প্রতিবেদনই প্রমাণ করে রিজার্ভ চুরিতে সরকার দলীয়রা জড়িত, মন্তব্য বিএনপি নেতাদের। সরকার নয় বিএনপির অপকর্মে জনগণ বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করেছে, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ফাস্ট ট্র্যাক প্রকল্পের একটিও পূরণ করতে পারেনি সরকারের লক্ষ্যমাত্রা, বাড়ছে ব্যয়। রাজনৈতিক স্ট্যান্ডবাজির পরিবর্তে দক্ষতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত সংবাদ। সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও ৮ জনকে হত্যার ঘটনায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন ও ২ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম. কুদ্দুস-জামান এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। ২০১৫ সালের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতির সময় ছুরিকাঘাত ও গুলিতে ব্যাংকের কর্মচারী সহ খুন করা হয় ৮ জনকে। লুট করা হয় ৬,৮৭,০০০ টাকা। পালানোর সময় ২ ডাকাতকে ধরে ফেলে জনতা। গণপিটুনিতে মারা যায় ডাকাত আসিফ। উদ্ধার করা হয় ডাকাতি করা ৬,০৭,০০০ টাকা। এই ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা করা হয়। মঙ্গলবার রায়ে ৬ জনকে ফাঁসির আদেশ দেন বিচারক। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একজনকে। ৩ বছর করে সাজা দেওয়া হয় ২ আসামিকে। বেকসুর খালাস দেওয়া হয় ২ জনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তাদের তৎপরতায় দ্রুত সময়ে এই মামলার নিষ্পত্তি হয়েছে। ফান্ড ক্রিয়েট করার জন্যই এই ডাকাতিগুলো করেছে। এইটা 164 এসেছে, 7 জন 164 করেছে এবং সাক্ষীতে আমরা যেটা পেয়েছি তাতে এই অবস্থাটাই ঘুরে এসছে এবং তারা যে জঙ্গি এটা তারা নিজেরাই স্বীকার করেছে। তবে আসামি পক্ষের আইনজীবীরা জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। যে সিসি ক্যামেরাতে প্রকৃত আসামিদের ফুটেজ ছিল, এটা পুলিশ ইচ্ছাকৃতভাবে আদালত উপস্থাপন করে নাই এবং যেটা এনেছে সেটা ছেঁড়া। এবং যে সাক্ষীরা বলছে যে এই মামলায় আপনার ফুটেজে আমরা আসামি দেখেছি, এখন এই মামলা পুলিশ তার দায়সরাভাবে একটা চার্জশিট দিয়েছে। এবং শুধু তাই না, এই মামলায় আসামিদেরকে দীর্ঘদিন উইদাউট রিমান্ডে 10 দিন 12 দিন করে উইদাউট রিমান্ডে রেখে তা আমাদের একটা 164 আদায় করেছে। মাত্র ২৫ কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি করে আদালত। ৯৭ সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয় ৬৪ জনের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আলোচিত শিশু রবিউল হত্যা মামলার রায়ে একমাত্র আসামি মিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। দুপুর ১২টায় বিচারক মোহাম্মদ আবু তাহের রায় দেন। মিরাজকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড সহ ২০ লাখ টাকা জরিমানা এবং একই সাথে লাশ গোপন করার অভিযোগে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়। আদায় করা জরিমানার পুরো অর্থ রবিউলের বাবাকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ৩ আগস্ট মাছ ধরার জাল চুরির অভিযোগে বরগুনার তালতলির ছোট আমখোলা গ্রামের ১১ বছরের শিশু রবিউলকে পিটিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দেয় মিরাজ। ৫ আগস্ট রবিউলের বাবা দুলাল মৃধা তালতলি থানার মিরাজ সহ ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই দিনই মিরাজকে গ্রেফতার করে পুলিশ। ডক্টর ফরাসউদ্দিনের তদন্ত প্রতিবেদন প্রমাণ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায় সরকারের, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রোজার আগে দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, সরকারের সাথে থাকা একটি গোষ্ঠীর বিপুল অর্থবিত্তের মালিক বনে যাওয়ায় সমাজে বৈষম্য তৈরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে দ্বিতীয় দিনের মতো খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খিলগাঁর জোরপুকুর মাঠ থেকে খাবার বিতরণ শুরু করেন তিনি। পরে মাদারটেক, গবিবাগ, গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ, ধুলাইপাড়, জুরাইন এবং শ্যামপুর এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বেগম জিয়া। ১১২ জন মানুষ মারা গেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। বাংলাদেশেও তো এইরকম ঘটনা কখনো ঘটে নাই। দুর্নীতি, খুন, হত্যা, জখম, গুম তারা আছে গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছে এই সরকার। এটা হলো কৃতিত্ব। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দ্রব্যমূল্য কখনোই নিয়ন্ত্রণ হয়নি, প্রতিদিনই দ্রব্যমূল্য বাড়ছে।
দুর্ভাগ্যজনকভাবে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত দুঃসহ হয়ে পড়েছে। কিন্তু একটি গোষ্ঠী যারা ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত, তাদের বৃত্ত এত বেড়ে গেছে যে সমাজে একটা বৈষম্যেরও সৃষ্টি হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় অর্থ লোপাট করা হয়েছে। ফরহাসউদ্দিনের প্রতিবেদনে বাংলাদেশের যে অর্থ লোপাট হয়েছে 800 কোটি টাকা, তার দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এবং এই সরকারকে জবাব দিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান জাতীয় ঐক্যের মাধ্যমে রাজনৈতিক দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান। এখানে নিরাপত্তাহীনতা এমন একটা অবস্থানে এসে গেছে, এখানে জঙ্গির উত্থান হচ্ছে, এখানে বিদেশিরা হত্যা হচ্ছে, এখানে হিন্দু পুরোহিত তার মন্দিরে হত্যা হচ্ছে। শেয়ার বাজার লুট, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং জনগণের অর্থ লোপাটের দায়ে সরকারকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির অপকর্মের জন্য বেগম খালেদা জিয়াকে জনগণ রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সংবাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণে বিবিসির প্রতি আহ্বান জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রাজধানীতে কৃষক লীগের এক আলোচনায় তারা এসব মন্তব্য করেন। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, তাই কাউকে রাজনীতি থেকে মাইনাস করা এ দলের কাজ নয়। আওয়ামী লীগ কারোর রাজনীতি মাইনাস করতে চায় না। মাইনাস তো বেগম খালেদা তার নিজের কর্মকারের কারণে এমনিতেই মাইনাস হয়ে গেছে জনগণ থেকে, আমাদের কেন করা লাগবে? রাষ্ট্র ক্ষমতায় থাকতে 2001 থেকে 2006 সাল যখন ক্ষমতায় ছিলেন, তখন আপনার বেগম খালেদা জিয়ার পুত্র এবং বেগম খালেদা দুইজন সরকার এবং প্রতি সরকার, এই দুই সরকার গঠন করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছিলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিএনপি এখন পাগলের দলে পরিণত হয়েছে, তাই এখন তারা আন্তর্জাতিক ষড়যন্ত্র করেও ধরা পড়ে যাচ্ছে। সেই বিবিসি একেবারে কোনো রকম যাচাই বাছাই ছাড়া এই ধরনের একটা খবর পরিবেশন করছে, এটা কি বিবিসিরে মানায়? মানায় না। আমরা বলবো বিবিসিরে, আজকে আমরা চ্যালেঞ্জ দিছি, এই চ্যালেঞ্জ তাদের প্রমাণ করতে হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতেই বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত। বারবার এরা ধিক্কৃত হচ্ছে, বারবার এরা পরাজিত হচ্ছে, বারবার এদেশের মানুষ দ্বারা চিহ্নিত হয়ে এরা কোণঠাসা হয়ে আজকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে চলছে। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নতুন 25 লাখ গ্রাহককে পল্লী বিদ্যুৎ সংযোগ দিতে 1228 কোটি টাকা সহ 2744 কোটি টাকার 6টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। নতুন 25 লাখ গ্রাহককে বিদ্যুৎ সেবার আওতায় আনতে নতুন কোনো বিতরণ লাইন প্রয়োজন হবে না, শুধু 65,000 ট্রান্সফরমার সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনা হবে। 2018 সাল নাগাদ বাস্তবায়িত এই প্রকল্পে এআইআইবি প্রকল্প সাহায্য দেবে 771 কোটি টাকা। এছাড়া তিস্তা ব্যারেজ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 413 কোটি টাকা। এর আওতায় 20,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। ফসল উৎপাদিত হবে 231 কোটি টাকার। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, ফসলি জমি নষ্ট না করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী জানান, একনেক বৈঠকের শুরুতে মুস্তাফিজের বোলিং নিয়ে একটি ডকুমেন্টারি দেখানো হয়। শেখ হাসিনা বলেন, মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, তবে মুস্তাফিজের দক্ষতার জায়গাগুলো যেন অতিমাত্রায় প্রদর্শিত না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুততম সময়ে শেষ করার জন্য নেওয়া প্রকল্প বা ফাস্ট ট্র্যাক প্রকল্পের একটিও পূরণ করতে পারেনি সরকারের লক্ষ্যমাত্রা। পদ্মা সেতু সহ 10টি প্রকল্পের কোনোটি প্রত্যাশা অনুযায়ী কাজ না হওয়ায় পড়ে গেছে শিডিউলের পেছনে। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর দিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
অর্থনীতিবিদরা মনে করছেন এর ফলে বাড়ছে ব্যয়, বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তারা মনে করছেন রাজনৈতিক স্ট্যান্ডবাজির পরিবর্তে দক্ষতা অনুযায়ী প্রকল্প নেওয়া উচিত। চলতি বাজেটে ৮টি বড় প্রকল্পকে অধিক গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে বাস্তবায়িত প্রকল্প বা ফাস্ট ট্র্যাক প্রজেক্ট তালিকা করা হয়। এর মধ্যে রয়েছে পদ্মা বহুমুখী ব্রিজ প্রকল্প, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, এলএনজি গ্যাস টার্মিনাল প্রকল্প, পায়রা সমুদ্র বন্দর প্রকল্প এবং সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর প্রকল্প। এর মধ্যে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর প্রকল্প সম্প্রতি স্থগিত করেছে সরকার, কিন্তু এর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে পদ্মা ব্রিজ রেলওয়ে ও দোহাজারী রামু কক্সবাজার থেকে মায়ানমারের ঘুমধুম পর্যন্ত রেলওয়ে প্রকল্প একনেকের সভায় ফাস্ট ট্র্যাকে সংযোজন করা হয়। পর্যালোচনায় দেখা গেছে এইসব প্রকল্পের একটিও সরকারের লক্ষ্যমাত্রা পূরণ করেনি। আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে যে এডিপির একটা ধীর গতি আছে বাস্তবায়নে এই অর্থ বছরে, সেটা ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর ক্ষেত্রেও সত্যি। রাজনীতিবিদরা যখন অর্থনীতি অঙ্গনে এই কর্পোরেট লাইক ব্যবহার করে তাদের দায়িত্বে তারা এই সকল কার্য সম্পাদন করতে চাইছে, সেখানে যে সামহাও পর্যাপ্ত প্রফেশনালিজম দেখাতে পারছেন না। পদ্মা বহুমুখী প্রকল্পের 34 ভাগ কাজ হলেও চলতি বাজেটে 9 মাসে কাজ হয়েছে মাত্র 5 ভাগ। বছরে গড়ে 20 ভাগ কাজ করার কথা ছিল। মেট্রো রেল প্রকল্পে 2016 মার্চ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 3.3 ভাগ। এর মধ্যে প্রথম 9 মাসে মাত্র 1.6 ভাগ কাজ হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে চলতি বছরে 6 মাসে হয়েছে মাত্র 0.1 ভাগ কাজ। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে এ পর্যন্ত 0.9% কাজ এবং রামপাল বিদ্যুৎ প্রকল্পে জমি উন্নয়ন, নিরাপত্তা বেড়া এবং সীমানা প্রাচীরের জন্য বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। আর মায়ানমারের ঘুমধুম পর্যন্ত রেললাইন প্রকল্প এরই মধ্যে ডেডলাইনের পেছনে পড়ে গেছে। অর্থনীতিবিদরা মনে করছেন এসব কারণে ব্যয় বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরই। একটা প্রকল্প ব্যয় করতে যখন আপনার আরও বেশি অর্থের প্রয়োজন হচ্ছে, তখন সেটার থেকে যে টোলটা আদায়ের কথা বলছি বা সেটার থেকে যে সুফলটা আদায়টা বলছি, সেই কস্ট বেনিফিট রেশিওটা কিন্তু আরও বেড়ে যাবে। ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো কিন্তু বিনিয়োগকে আনবে বলেই বলছি। সো এটা বিলম্ব ঘটা মানেই কিন্তু বিনিয়োগটা বিলম্বিত হবে। পদ্মা সেতু, মেট্রো রেল সহ ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর কাজ অন্যান্য সাধারণ প্রকল্পের কাজের গতিতেই যদি এগোয়, সেক্ষেত্রে লক্ষ্য পূরণ সম্ভব নয় বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে আসছে বাজেটে ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর জন্য আলাদা বরাদ্দ রাখা প্রয়োজন। শারমিন রিনভি, বাংলা ভিশন, ঢাকা। বাংলা ভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ আমিনুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের এই দিনে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী সহ সবাইকে শোক সাগরে ভাসিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। তার শূন্যতা অপূরণীয়। মৃত্যুবার্ষিকীর দিনে তাকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাংলা ভিশন পরিবার। একগণ্ডিতে থাকেনি সফল ক্রীড়া সংগঠক মোহাম্মদ আমিনুল হকের সৃষ্টিকর্ম। একাধারে সফল উদ্যোক্তা, মিডিয়া কর্ণধারও। স্বজন ও বন্ধু মহলে মনি নামে পরিচিত আমিনুল হক ব্যবসা, বাণিজ্য, ক্রীড়াঙ্গন সব ক্ষেত্রে সফলতার পদচিহ্ন এঁকেছেন নীরবেই। তার বিদায় শুধু বেদনারই নয়, কর্মক্ষেত্রে তার শূন্যতা আজও স্পষ্ট। আমিনুল হকের সুযোগ্য নেতৃত্বেই পরিচালিত সফল প্রতিষ্ঠান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভিশন। প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে বাংলা ভিশনের প্রতিটি বিভাগের কর্মীদের সাথে গড়ে তোলেন আত্মিক সম্পর্ক। বাংলা ভিশনকে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে পরিণত করার পেছনে রয়েছে তার নিবিড় অভিভাবকত্ব, সাথে সুদূর প্রসারী পরিকল্পনা। আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ, পরিচ্ছন্ন রুচিশীল অনুষ্ঠানমালা, এগুলি প্রচারের মাধ্যমে আমরা জনগণের আস্থা সৃষ্টি করার চেষ্টা করব। কারণ আমরা এই নীতি থেকে কখনো বিচ্যুত হব না, কারণ আমাদের এই নীতিতে আমরা যদি সফল হব, বিফল হইলেও হব, কিন্তু আমাদের এই নীতির মধ্যে আমরা থাকব।
চাকরির পেছনে না ছুটে আমিনুল হক পেশা জীবন শুরুই করেন উদ্যোক্তা হিসেবে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অদম্য শ্রম ও মেধার সমন্বয়ে হয়ে ওঠেন সফল ব্যবসায়ী। একে একে গড়ে তোলেন লেগুনা অটো লিমিটেড, অনির্বাণ হোল্ডিং লিমিটেড ও এশিয়ান মোটরস লিমিটেডের মতো প্রতিষ্ঠান। অন্যের জীবন জীবিকার সংস্থান তৈরির মধ্য দিয়ে পরিণত হন একটি সফল প্রতিষ্ঠানে। জীবনভর ক্রীড়ামোদী এই মানুষটি সংগঠক হিসেবে কাজ করেছেন ক্রিকেট সহ খেলাধুলার বেশ কয়েকটি অঙ্গনে। স্বাক্ষর রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন ও জুডো ফেডারেশনের সফলতায়ও। বাংলাদেশি ক্রিকেটে আমিনুল হকের অবদান চিরভাস্বর। আমিনুল হকের জন্ম 1949 সালের 1 মার্চ ঢাকায়। পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদীতে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সাথে উত্তীর্ণের পর উচ্চশিক্ষায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হন প্রথম শ্রেণীতে। শিক্ষা জীবন শেষে কিছুদিন শিক্ষকতাও করেন আমিনুল হক। স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে 2015 সালের 31 মে 66 বছর বয়সে চলে যান না ফেরার দেশে। গণমাধ্যমে প্রিয় মানুষ মোহাম্মদ আমিনুল হকের মৃত্যুতে দেশ শুধু একজন ক্রীড়া অনুরাগীকেই হারায়নি, হারিয়েছে একজন সজ্জনকেও। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাংলা ভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ আমিনুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল হয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলা ভিশনে। মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বাংলা ভিশনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, বন্ধু, শুভাকাঙ্ক্ষীগণ মিলাদে শরীক হন। মিলাদের আগে মোহাম্মদ আমিনুল হক মনির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথেই থাকুন আর ফিরে এসে যা থাকবে। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ দিনে সেবা কেন্দ্রগুলোতে গ্রাহকদের প্রচণ্ড ভিড়। অনিবন্ধিতগুলো বন্ধ হবে রাত 12টার পর। সহিংসতা, রক্তপাত ও মৃত্যুর ঘটনায় এবারে ইউপি নির্বাচন রেকর্ড করেছে, মন্তব্য জিএম কাদেরের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের শেষ দিন আজ। সরকারি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত 12টার পর বন্ধ হয়ে যাবে প্রায় 2.5 কোটির বেশি অনিবন্ধিত সিম। বন্ধ সিম শুরুতে 2 মাস টানা বন্ধের সিদ্ধান্ত থাকলেও তা পরিবর্তন করেছে বিটিআরসি। গ্রাহক চাইলে তার নিষ্ক্রিয় সিম আগামী 18 মাসের মধ্যে সচল করতে পারবে বলে জানিয়েছে বিটিআরসি। সংস্থাটি জানিয়েছে সোমবার পর্যন্ত দেশে প্রায় 10 কোটি 49 লাখ সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে। এদিকে মঙ্গলবার সিম নিবন্ধনের শেষ দিনে নিবন্ধনে মোবাইল সেবা কেন্দ্রগুলোতে প্রচণ্ড ভিড় ছিল গ্রাহকদের। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ছিল মোবাইল সিম পুনর্নিবন্ধনের শেষ দিন। আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন না করলে 31 মে রাত 12টার পর সিম বন্ধ হয়ে যাবে জেনেও এতদিন তেমন গরজ ছিল না এসব গ্রাহকের। তাই তো একেবারে শেষ মুহূর্তে বিভিন্ন মোবাইল কোম্পানির সেবা কেন্দ্রে ভিড় করেন গ্রাহকরা। 6 মাস ধরে যে টাইমটা পাচ্ছিলাম এটাতে আমরা করি না, এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ব্যস্ততা। একটু অসুস্থ ছিলাম তো আর সময় করতে পারিনি, তো এই জন্য লাস্ট দিন আসা। আমি বিজি ছিলাম আমার কাজে, আর তাছাড়া বায়োমেট্রিক করবো কি না এটাও একটা বিষয় ছিল। 16 ডিসেম্বর শুরু হওয়া সিম নিবন্ধনের সময়সীমা শুরুতে 30 এপ্রিল পর্যন্ত থাকলেও পরে তা বাড়ানো হয় 31 মে পর্যন্ত। এরপরও অনেকে সময় মতো নিবন্ধন না করায় শেষ মুহূর্তে পড়েছে বাড়তি চাপ। মাসের 20 তারিখের পর থেকে কিছু লোকের সমাগম হয়েছে। তখন তো আসলে চাপ ছিল না, এখন কয়েকদিন যাবত আসলে চাপটা বেশি হয়েছে। এটা তো আমাদের অভ্যাস, বাঙালি অভ্যাস, প্রথম যদি চাপ দেওয়া হয় না, কিন্তু আমরা দেখেছি প্রথম তো লুজ আসেই না। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সবশেষ তথ্য অনুযায়ী দেশের 6টি মোবাইল কোম্পানির সিম রয়েছে 13 কোটি 19.5 লাখ, যার মধ্যে সোমবার পর্যন্ত 10 কোটি 48 লাখ 65 হাজার সিমের নিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির সচিব। 31 মে রাত 12টার পর অনিবন্ধিত সকল সিম বন্ধ হয়ে যাবে বলে জানান তিনি। কিন্তু তারা ইচ্ছা করলে এবং তারা আগামীকাল সকালেই যখন আপনার বায়োমেট্রিক যে পদ্ধতি অথরাইজড ডিলার আছেন, এজেন্ট আছেন, সার্ভিস সেন্টার, সেখানে যে কিন্তু তাদের সিমটি
আপনার পুনর্নিবন্ধন করতে পারবেন। 1 বছর 3 মাস সময় পর্যন্ত আপনি এটি তার নামে এটা করা থাকবে, অন্তর্ভুক্ত করা থাকবে এবং 1 বছর 3 মাস পরে ওনাকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হবে 3 মাসের সময় দিয়ে অপারেটর এন্ড থেকে, এবং 1.5 বছর পরে এই সিমটি কিন্তু অপারেটর অন্য কারোর কাছে বিক্রি করতে পারবে। তবে বন্ধ সিম সচল করতে হলে গ্রাহককে বায়োমেট্রিক করার পাশাপাশি নির্ধারিত ফি গুনতে হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সহিংসতা, রক্তপাত ও মৃত্যুর ঘটনায় এবারের ইউপি নির্বাচন রেকর্ড করেছে মন্তব্য করে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসন ও নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে। নির্বাচনের শেষ ধাপটি জাতির স্বার্থে সুষ্ঠু করতে সরকার ও কমিশনের কাছে দাবিও জানান তিনি। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন জিএম কাদের। চলমান সংঘাত, সহিংসতা, রক্তপাত ও মৃত্যুর ঘটনায় এবারে নির্বাচন রেকর্ড করেছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসন ও কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করছে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইতিমধ্যে জাতীয় পার্টির অনেক স্থানে পার্টি মনোনীত প্রার্থীদের উপর হামলা, মারধর, বাড়িঘর ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপরন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথেই থাকুন আর ফিরে এসে যা থাকবে। ভারতের সবচেয়ে বড় অস্ত্রাগারে বিস্ফোরণ, অন্তত 20 সেনা নিহত, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে প্রেরণ। আইপিএল এর পর এবার কাউন্টিতে ডাক পড়েছে মুস্তাফিজের, শারীরিক কন্ডিশন বুঝেই ব্যবস্থা, জানিয়েছে বিসিবি। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের সবচেয়ে বড় অস্ত্রাগারে বিস্ফোরণে অন্তত 20 সেনা নিহত হয়েছে, আহত হয়েছে 19 জন। বাড়তি সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে সহস্রাধিক গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতদের বেশিরভাগই সেনা সদস্য, নিহতদের মধ্যে 2 সেনা কর্মকর্তাও রয়েছেন। মহারাষ্ট্রের পুলগাঁওয়ে অবস্থিত অস্ত্রাগারটিতে বিস্ফোরণ হয় রাত 1:30 নাগাদ। ধারাবাহিক বিস্ফোরণের মুহূর্তেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মূলত AK-47 রাইফেলস ও ব্রহ্মা ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় মঙ্গলবার ভোরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণের পেছনে কোনো চক্রান্ত আছে কিনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই অস্ত্রাগারটি প্রায় 1 একর এলাকা জুড়ে অবস্থিত। দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট রয়েছে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 23 জন। পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে বেশ কয়েকটি আবাসিক এলাকা, পার্ক, এমনকি হাসপাতালেও হামলা চালানো হয়েছে। তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে হামলায় অন্তত 60 জনের মৃত্যু হয়েছে, আহত 200-রও বেশি। বেসামরিক নাগরিকদের উপর হামলা চালানোয় রাশিয়া ও তার মিত্র আসাদ সরকারের তীব্র সমালোচনা করেছে তুরস্ক। তবে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ইরাকের ফালুজার দখল নিতে দ্বিতীয় দিনের মতো আইএস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। তবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আইএসও। ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় অন্তত 100 আইএস সদস্য অংশ নিয়েছে, এদের মধ্যে 75 জনকেই হত্যা করেছে তারা। আর সোমবার আইএসের আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে 10 সেনা। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান গেরিলাদের সাথে নিরাপত্তা বাহিনীর গেল 2 দিনের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 50 জনেরও বেশি আফগান পুলিশ, আহত অন্তত 40। মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা তালেবানদের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর এই প্রথম এত বড় ধরনের হামলা চালানো হলো। আবারও ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, এমন দাবি দক্ষিণ কোরিয়ার। সোমবার ভোরে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওনসান শহরের উপকূলে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি মধ্যম পাল্লার বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির থেকে 137টি বাঘ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বাঘ পাচারের অভিযোগ আনা হয়েছে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার করেছে তারা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ।
আইপিএলের সেরা তরুণ ক্রিকেটার মুস্তাফিজকে কাউন্টি ক্রিকেটে খেলার জন্য এখনই ছাড়পত্র দিচ্ছে না বিসিবি। আইপিএলের ৫৫ দিনের ধকলে তার শারীরিক অবস্থা ও ফিটনেস যাচাই করেই তবে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী। আইপিএলে বাংলাদেশের নাম উজ্জ্বল করা সাতক্ষীরার ক্রিকেটার মুস্তাফিজ সোমবার রাতে দেশে ফিরে পেয়েছেন বীরের সম্মাননা। সকাল হতেই ছুটে আসেন মিরপুর স্টেডিয়ামে প্রিয় সতীর্থদের সাথে দেখা করতে। তার আগে গিয়েছেন ফিজিওর কাছে। মুস্তাফিজের শারীরিক অবস্থা যাচাই করেছেন বিসিবি ডাক্তার ও ফিজিওরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএলে কোয়ালিফায়ার 2 ম্যাচ খেলতে পারেননি দ্য ফিজ। আইপিএল মাতানো মুস্তাফিজের সাথে চুক্তি হয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সের। সেপ্টেম্বরের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক খেলা নেই, তবে এই মুহূর্তে মুস্তাফিজের ফিটনেস অবস্থা না বুঝে অন্য কোথাও খেলার ছাড়পত্র দিচ্ছে না বিসিবি। মুস্তাফিজের শারীরিক অবস্থার রিপোর্ট দেখার পরই তার কাউন্টি খেলার ভাগ্য নির্ধারিত হবে। আপাতত কটা দিন প্রিয়জনদের সাথে বিশ্রামেই থাকবেন মুস্তাফিজ, রাতেই ফিরবেন সাতক্ষীরায়। সে আইপিএল থেকে ফিরেছে গতকাল। আমরা তাকে একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নিচ্ছি। তার আমাদের ফিজিও তার এদের রিপোর্ট পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে তার ব্যাপারে আমরা কিভাবে এগোবো। আইপিএল জয় করে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ক্রিকেটের নতুন সেন্সেশন মুস্তাফিজকে বরণ করে নিতে তার নিজ জেলা সাতক্ষীরায় চলছে জোর প্রস্তুতি। বিরামহীন চলছে বাড়ি সংস্কার কাজ, একই সাথে বাড়ির সামনের রাস্তারও সংস্কার চলছে জোরে সোরে। আইপিএলে জয় করে আসা এই কৃতি সন্তানের আগমন উপলক্ষে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। এলাম, দেখলাম, জয় করলাম। এবারের আইপিএলে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের গল্পটা যেন এরকমই। প্রথমবারের মতো ভারতে আইপিএল খেলেই শিরোপার স্বাদ পেলেন বাংলাদেশের এই তরুণ বাঁহাতি পেসার। 17 ম্যাচে 18 উইকেট নিয়ে অর্জন করেছেন সেরা উদীয়মান ক্রিকেটারের সম্মানও। মুস্তাফিজের সাফল্যে সাতক্ষীরায় বইছে আনন্দের বন্যা, উৎসবের আমেজ চারদিকে। সে আরো ভালো করুক, সে আমাদের মুখ উজ্জ্বল করুক, দেশের মুখ উজ্জ্বল করুক। সে ভালো একটা প্লেয়ার হয়েছে, আমরা সবাই যেন তার জন্য দোয়া করি। বাড়ির ছোট ছেলের আগমনের প্রতীক্ষায় স্বজনরা, তাই ঘরে বাইরে চলছে নানা প্রস্তুতি। মুস্তাফিজ আসবে বলেই বিরামহীন চলছে বাড়ি ও রাস্তার সংস্কার কাজ। আইপিএল খেলার চ্যাম্পিয়ন হয়েছে, এতে আমি গৌরবিত এবং আমাদের দেশবাসীও সবাই আনন্দিত। বাংলাদেশেরও ভালো খেলছে, আইপিএলেও সেরা উদীয়মান প্লেয়ার হয়েছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে, এতে আমি খুব খুশি। মুস্তাফিজ সেরা উদীয়মান প্লেয়ার হয়েছে, সেজন্য বন্ধু হিসেবে আমি অনেক অনেক খুশি। মুস্তাফিজের উত্তরোত্তর সাফল্যের প্রত্যাশায় স্থানীয়রা। তাদের আশা, দেশের জন্য এরকম আরও সম্মান বয়ে আনবেন তরুণ এই ক্রিকেটার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও 8 জনকে হত্যা মামলায় 6 জনের মৃত্যুদণ্ড। বরগুনায় শিশু রবিউল হত্যার দায়ে একমাত্র আসামি মিরাজের ফাঁসির আদেশ। পরাশুদ্দিনের প্রতিবেদনই প্রমাণ করে রিজার্ভ চুরিতে সরকার দলীয়রা জড়িত, মন্তব্য বিএনপি নেতাদের। সরকার নয়, বিএনপির অপকর্মে জনগণ বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করেছে, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ফাস্ট ট্র্যাক প্রকল্পের একটিও পূরণ করতে পারেনি সরকারের লক্ষ্যমাত্রা, বাড়ছে ব্যয়। রাজনৈতিক স্ট্যান্ডবাজির পরিবর্তে দক্ষতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সব শেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।